ঘুম থেকেই সব ওঠে না। আমার সময় ক্লাস দিচ্ছে যখন কেউ থাকে না, শরীর সব হচ্ছে যে এই জহুরুল তোমাকেই শুধু দেখতে পাই। এই 402 রোল তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার, কারণ আজ পর্যন্ত একটা ক্লাস নাই যে তুমি মিস করেছো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ঠিক 11টায় আমার ক্লাস। জহিরুল একটু শুধু লিখো যে মানে কথা ক্লিয়ার কিনা, লিখা এবং কথা ক্লিয়ার কিনা এটা বললেই আমি এই ক্লাসটা শুরু করব। দুইজন স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে কেমন লাগে? তিনজন। আমরা একটু অপেক্ষা করি, আমি তোমাদের তিনজনকে দেখতে পাচ্ছি। আমি আর 5 মিনিট একটু অপেক্ষা করি। থ্যাংক ইউ জহিরুল, আসলে তুমি খুব ভালো একটা ছেলে, আমি তোমাকে অন্তত প্রতিটি ক্লাসে পেয়েছি। থ্যাংক ইউ। আমরা আর একটু অপেক্ষা করি। সকাল 11টা যথেষ্ট বেলা। আমার মনে হয় যে তোমাদের জন্য যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য এই ক্লাসগুলো খুবই জরুরি ছিল, কারণ যারা পরীক্ষার্থী তাদেরকে আমরা ভালোভাবে শেষ করেছি, মডেল টেস্ট শেষ করেছি, তারা পরীক্ষার্থী ছিল আর মাত্র কদিন পরে পরীক্ষা ছিল, তাদের জন্য সব শেষ। হ্যাঁ ইতি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো নিশ্চয়ই। তো বেশি বেশি করে যদি ফার্স্ট ইয়ারকে এখানে পেতাম তাহলে যেটা হতো যে তাদের এই সাবজেক্টটা শেষ হয়ে যেত। আমি কিন্তু প্রায় শেষের পথে, আমরা পুরো বইটাই কিন্তু একটু একটু করে পড়েছি এবং দেখা যায় যে এই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি, চ্যাপ্টারটা ছিল ইমিউনিটি সিস্টেমের ওপর, প্রতিরক্ষা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেক সময় দুদিনে শেষ করি আমরা ক্লাসে, কারণ ক্লাসে যখন পড়াই তখন যথেষ্ট বোর্ডের সাথে কাজ করা হয়, আমরা অনেক দ্রুত আরেকটু পড়াতে পারি। কিন্তু অনলাইনে যেটা আমরা করেছি, আমি এটা অন্তত 5টা ক্লাস নিচ্ছি আজকে দিয়ে, মনে হয় আজকে শেষ করব। আমরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু খুঁটে খুঁটে, একদম সম্ভব আমরা চাইলেই বইটা কাছে রেখে খুঁটে খুঁটে, আমি তো 2-3টা বই কাছে রাখছি, আমি নেটে দেখছি, খুঁটে খুঁটে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। তাহলে যেটা হয়েছে যে হ্যাঁ বেশি সময় নিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা আস্তে আস্তে এগুলো শেষ করছি। তো তোমরা এখানে থাকো না যখন, তখন সেই ইন্টারেস্টটা একটু কমে যায়, অন্তত আমার, যে আমি ক্লাসে যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, তোমরা 80 জন এর মধ্যে দেখা যায় যে 70-75 জন এক একটা ক্লাসে প্রেজেন্ট থাকো, কোনো কোনো ক্লাসে 80 জনও প্রেজেন্ট থাকো। আমরা যখন 8টা শাখায় ক্লাস নিই, প্রত্যেকটা শাখায় কতজন স্টুডেন্ট। যাই হোক, আশা করছি যে পরে দেখে নেবে তোমরা। আমরা আজকে ভ্যাকসিনেশন এবং রোল অফ মেমোরি সেল ইন আওয়ার বডি, আমরা কিভাবে ভ্যাকসিন কি, এটা কি কাজ করে আমাদের দেহে, তারপরে মেমোরি সেল কি, মেমোরি সেল কিভাবে আমাদের শরীরটাকে রক্ষা করে, এই সব আর কি আমরা আজকে জানবো। হ্যাঁ ইতি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা সেই বিষয়গুলো একটু শুরু করি, যে ভ্যাকসিনেশন এবং রোল অফ মেমোরি সেল।
তো প্রথমেই আমরা একটু দেখে নিই যে হোয়াট ইজ ভ্যাকসিন। ভ্যাকসিনটা কি এটা আগে জেনে নিই আমরা। তোমরা টিকা শুনে থাকো তাই না? সবসময় টিকা শব্দটা শুনেছো, ছোটবেলা থেকে টিকা শুনেছো। এটাই কিন্তু ভ্যাকসিন। আসলে আমরা ভ্যাকসিন প্রয়োগকেই কিন্তু টিকা দেয়া বলি। এখন ভ্যাকসিন কি দেখবা, রোগ সৃষ্টিকারী জীবাণু, কথাগুলো খুবই ভালো করে মাথার মধ্যে নেবা যে রোগ সৃষ্টিকারী জীবাণু অথবা জীবাণুর নির্যাস। ভ্যাকসিনটা তৈরি হয় কিন্তু যে জীবাণুগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করে সেই জীবাণু বা তার নির্যাস, অথবা মাঝে মধ্যে বিকল্প কোনো পদার্থ থেকে, যেগুলো টক্সিক হতে হবে। টক্সিন অর্থাৎ যার মধ্যে একটু বিষ আছে, মানে প্রতিবিষ টাইপের বস্তু থাকতে হবে, যেটা আমাদের শরীরে প্রয়োগ করলে অ্যান্টিবডি উৎপন্ন করবে অথবা অ্যান্টিবডি উৎপন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এবং একাধিক, একটা ভ্যাকসিন শুধু একটি রোগের জন্য না, তোমরা জানো বিসিজি টিকা আছে 6টা রোগের জন্য, তো একাধিক রোগের এগেনস্টে কাজ করবে, তাকে ভ্যাকসিন বলা হয়। আমি আবার বলছি যে আমরা যদি মনোযোগ দিয়ে একবার শুনে নিই তাহলে মনে থাকবে, তাই না? যে আমাদের ভ্যাকসিনটা কি, টিকাটা কি। টিকাটা হচ্ছে, ভ্যাকসিনটা হচ্ছে জীবাণু অথবা জীবাণুর নির্যাস থেকে তৈরি অথবা বিকল্প কোনো বস্তু থেকে তৈরি যার মধ্যে টক্সিন উপাদান আছে, সেটা থেকে তৈরি এমন কোনো বস্তু যা শরীরে প্রয়োগ করলে আমাদের অ্যান্টিবডি তৈরি হবে, যে অ্যান্টিবডিটা একাধিক রোগের বিরুদ্ধে লড়াই করবে, একাধিক রোগের জীবাণুর বিরুদ্ধে লড়াই করবে, তাকে ভ্যাকসিন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখন থেকে আমরা অন্তত যদি এটা নাও পড়ি তবুও আমরা জানি যে ভ্যাকসিনটা কী। আর আমি তোমাদের শিখিয়েছি দুটো শব্দ, যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেন মানেই চিন্তা করবা জীবাণু, যেটা আমাদের শরীরেই আছে। তো শরীরে তো আমরা জীবাণু বলি না, বলি এটাকে প্রতিবিষ। অর্থাৎ অ্যান্টিবডি একটা মেডিসিন আমরা কী জন্য খাবো, ওই ডিজিজ না থাকলে তো সেই মেডিসিন খাবো না। অর্থাৎ ডিজিজটা কি, ডিজিজটা খারাপ জিনিস, রোগ, তার বিরুদ্ধে ওষুধটা হচ্ছে কাজ করে, ওষুধটা তাকে সুস্থ করে তোলে। তো অ্যান্টিজেনও তাই, একটু খারাপ জিনিস, সেটা না থাকলে তো অ্যান্টিবডি থাকবে না। লক অ্যান্ড কি সিস্টেম, তালা না থাকলে চাবির যেমন কোনো মূল্য নেই, তালাটা খুলবে না, সেরকম চাবি শুধু কি করবা তালা যদি না থাকে। তো এইরকম যদি বিষ না থাকে তাহলে আমাদের শরীরের যে ওষুধটা, আমাদের শরীরের ওষুধকে আমরা অ্যান্টিবডি বলি। তা প্রতিটি অ্যান্টিবডি তার অ্যান্টিজেন নিয়ে আছে, কিন্তু তার সমস্যস্ত, অর্থাৎ তার মতো, মানে একটা জীবাণু টাইপের একটা বিষয় নিয়ে থাকে, যার জন্য ওই টাইপের যত জীবাণু, ধরো আমরা 10 কোটি জীবাণু দ্বারা আক্রান্ত হই সারা জীবনে, তা ওই অ্যান্টিজেনগুলোকে চিনে রাখে ওই রকম আর কি, যে এই অ্যান্টিজেনের মতো এই জীবাণুটা, তখন ওই অ্যান্টিবডিটা তাদের এগেনস্টে কাজ করে। এখন এই ভ্যাকসিনটা উৎপাদনের উপর ভিত্তি করে 5 প্রকারের হয়ে থাকে, যে কিভাবে ভ্যাকসিনগুলো তৈরি হয়। 5 ভাবে তৈরি হয়, 5 প্রকারের ভ্যাকসিন। তো সেই 5 প্রকারের ভ্যাকসিনটা কিভাবে তৈরি হয় এবং এর যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো আমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবো, মনে রাখবো আর কি। দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। নিষ্ক্রিয়টা কি, যে কোনো না কোনোভাবে তুমি জীবাণুকে রাসায়নিক, তাপ, বিকিরণ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে জীবাণুটাকে নিষ্ক্রিয় করে দিলে। তুমি জীবাণু কালেক্ট করলে এই ভ্যাকসিনটা তৈরি করার সময় সেই জীবাণুকে তুমি নিষ্ক্রিয় করে দিবা, ইনঅ্যাক্টিভ করে দিবা যে কোনোভাবে। কীভাবে সেটা, যে রাসায়নিক কোনো একটা কিছু প্রয়োগ করলে, তাপ দিলে, বিকিরণ দিলে বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে সেই জীবাণুটাকে নিষ্ক্রিয় করে দিয়ে তুমি ভ্যাকসিনটা উৎপন্ন করলে। সঙ্গে সঙ্গে এখানে মনে রাখো যে এখানে কোন কোন ভ্যাকসিন তৈরি হয়। ইনফ্লুয়েঞ্জা, তোমরা জানো সারা বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জাতে কিন্তু বেশি মানুষ মারা যায়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়। তারপরে কলেরা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়। কলেরা, পলিও, হেপাটাইটিস এ, র্যাবিস জানো তোমরা কুকুর কামড়ালে হয়, কুকুর যদি কামড় দেয় তাহলে হবে।
প্রভৃতি ভ্যাকসিন, অর্থাৎ আমরা এই সবগুলো কিন্তু নলেজের জন্য মনে রাখবো, অবজেক্টিভ কোশ্চেনের জন্য মনে রাখবো যে নিষ্ক্রিয় ভ্যাকসিন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস, এই সমস্ত ভ্যাকসিন জীবাণুকে নিষ্ক্রিয় করে উৎপন্ন করা হয়। এবার শক্তি হ্রাস, অর্থাৎ তার অ্যাক্টিভিটিটা কমায় দিয়ে, শক্তিটাকে হ্রাস করিয়ে দিয়ে, কমায় দিয়ে, অর্থাৎ কালচার করা ক্ষতিকর বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করে দেয়া। অর্থাৎ তুমি জীবাণুটা নিয়ে কালচার করলে, করে ওর যে ক্ষতিকর বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিষ্ক্রিয় করে দিলে, ইনঅ্যাক্টিভ করে দিলে, সেগুলোরও তোমার শক্তিগুলোকে কমিয়ে দিলে, দিয়ে তুমি উৎপন্ন করলে। একটা করলাম যে আমরা জীবাণুটাকেই নিষ্ক্রিয় করে দিলাম, আর একটা এটা করলাম যে শক্তিকে কমায় দিলাম, যে ওকে পুরোপুরি নিষ্ক্রিয় করলাম না, ওর যে খারাপ গুণগুলো আছে সেগুলোকে একটু নিষ্ক্রিয় করলাম। সেখান থেকে যেটা তৈরি হয় দেখো, মিজলস কি জানো? হাম বাচ্চাদের বেশি হয়, সারা গায়ে র্যাশ বেরোয়। আর এখানে আমি আরেকটা কথা মনে রাখি, যে আমাদের ভবিষ্যতের জন্য মনে রাখি, আমরা যারা নারীরা মা হই, এই প্রেগনেন্সি পিরিয়ডে যদি মিজল হয় তাহলে কিন্তু ডিফর্ম বেবি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বাচ্চাটা কিন্তু তোমার বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন মায়েরা প্রেগনেন্ট হয় বা তোমাদের আত্মীয় স্বজনরা প্রেগনেন্ট হলে যদি কোনো কারণে দেখো হাম হয়েছে, তাহলে খুবই সতর্ক থাকতে হবে। অনেক সময় ডাক্তাররা যদি অ্যাবর্শন করার পসিবিলিটিস থাকে, যদি মায়ের কোনো ক্ষতি না হয়, তাহলে অনেক সময় অ্যাবর্শনও করে দেয়। আর বেশি প্রেগনেন্সি পিরিয়ডটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা করার সম্ভাবনা থাকে না। তো ফার্স্ট স্টেজ, প্রথম ইনস্টার বলা হয়, প্রথম 3 মান্থে যদি তোমার হাম হয় মায়ের, তাহলে বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা মিজেলস। মামস হচ্ছে গাল ফুলে যায়, ভীষণ খারাপ একটা ডিজিজ। এই ডিজিজে কিন্তু ছেলেরা স্টেরাইল হয়ে যায়, অর্থাৎ বন্ধা হয়ে যায় অনেক সময়। মামস, গলা টলা ফুলে যাবে। চিকেন পক্স, আল্লাহ পাক আমাদের এই পক্স থেকে রক্ষা করুক। বসন্ত, তোমরা জানো পানি বসন্ত, চিকেন পক্স। টাইফয়েড পানিবাহিত রোগ, খুব সাবধানে পানি পান করবে তোমরা, হয় ফিল্টারের পানি, নইলে পানি ফুটিয়ে পান করবে। তো এগুলো হচ্ছে তোমার শক্তি হ্রাস করে, শক্তিকে কমায় দিয়ে, জীবাণুর শক্তি কমায় দিয়ে মামস, তারপরে হাম, চিকেন পক্স, টাইফয়েড। তারপরে দেখো টক্সয়েড কি? জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে। এবার জীবাণুর নিষ্ক্রিয়, পুরা জীবাণুটা দিয়ে না, জীবাণুকে কিছু তার খারাপ অংশ নিষ্ক্রিয় করে না, এবার নিষ্ক্রিয় জিনিসটা দিয়েই বানালো। কি? টিটেনাস, ধনুষ্টঙ্কার। মাস্ট বি কেয়ারফুল। টিটেনাস কিন্তু বাচ্চা জন্মের পরপরই মায়ের অনেক সময় হয়। টিটেনাস রোগে মানুষ বেশি সময় দেয় না, মারা যায়। টিটেনাস রোগে তোমার শক্ত হয়ে যায়, হাত পা সব কিছু শক্ত হয়ে যায় এই টিটেনাসে, ধনুষ্টঙ্কারে। ডিপথেরিয়া, যারা বিড়াল পালো তারা মাস্ট বি কেয়ারফুল। ডিপথেরিয়া কিন্তু বিড়ালে থাকে, বিড়ালে এই জীবাণু বাহক হচ্ছে বিড়াল নিয়ে যারা খেলা করো তারা কেয়ারফুল থাকবে, ডিপথেরিয়া হয়। এরপরে আসো দেখো সাব ইউনিট, অর্থাৎ জীবাণুর গায়ে লেগে থাকা সামান্য কিছু বস্তু নিয়ে, ধরো নির্দিষ্ট একটা প্রোটিন। তোমরা জানো যে ভাইরাস কি? টিটুফাস জাস্ট একটা প্রোটিনের আবরণ। ভাইরাস কি? অকোষীয়, এর কিছুই থাকে না। কি থাকে? আইদার ডিএনএ অর আরএনএ, হয় আরএনএ থাকবে না হলে ডিএনএ থাকবে, আর একটা প্রোটিনের আবরণ থাকে। ধরো প্রোটিনটাকে অ্যানালাইসিস করে সেই প্রোটিনের একটু একটা প্রয়োজনীয় অংশ নিল, অর্থাৎ প্রোটিনের একটু অংশ বিশেষ নিল, সেখান থেকে তৈরি করলো। যেমন সেটা কি? হেপাটাইটিস বি ভ্যাকসিন। জন্ডিস হয় যে কারণে, হেপাটাইটিস বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইগুলোর যে ভ্যাকসিন আছে সেগুলো তৈরি করা হয়। এবার দেখো কনজুগেট মানে বোঝাই যাচ্ছে যে কিছুর সঙ্গে কিছু যোগ হবে, তাই না? দুটি ভিন্ন উপাদান, অর্থাৎ দেখো ব্যাকটেরিয়া দেহের আবরণ, এবং এই ব্যাকটেরিয়াকে অনেক সময় কিছু ব্যাকটেরিয়ার বাহক থাকে ভাইরাস।
বা অন্য কিছু, সেটার প্রোটিন। তাহলে ব্যাকটেরিয়া প্লাস সেই বাহক প্রোটিন, এই দুটো মিলে যেটা করা হয়, যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তো এই সব আবার আমি বলছি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই সবগুলো দেখো, আমি ছেলে মেয়েদের তোমাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণে কিছু বিষয় বুঝি। সে বিষয়গুলো হচ্ছে, যখন তোমরা এরকম দেখো ভ্যাকসিনের প্রকারভেদ, এরকম কয়েকটা প্রকার, এগুলোকে এত হালকাভাবে দেখো যে এগুলো একবার পড়লেই বুঝি হয়ে যাবে। নট সো ইজি বাবা মা, নট সো ইজি। তোমরা এটা মনে রেখো যে এত কি সহজ। দেখো প্রত্যেকটার আলাদা আলাদা উদাহরণ। তাহলে বরং এই সহজ জায়গাগুলো মনে করে, এটা আর কি, কোনোটা জীবাণু নিষ্ক্রিয় করে, কোনোটা জীবাণুর অংশ দিয়ে, এই জায়গাগুলো মুখস্থ রাখা, মানে মেমোরিতে রাখা কিন্তু কঠিন। এটা বারবার পড়তে হবে, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নইলে অবজেক্টিভে হবে দেখা যাবে সবই মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, যে এটাও হতে পারে, এরকম একটা বাড়ি দেবে। এই জন্য ক্লিয়ারলি ব্রেনে একদম সেট আপ করবে যে হ্যাঁ, এটার ভ্যাকসিন, এটার ভ্যাকসিন। আমরা এত বছর ধরে পড়াই, তারপরেও কিন্তু চট করে মাথায় আসে না। চট করে হয়তো যে কেউ যদি বলে যে কিভাবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা তৈরি করা হয়, হেপাটাইটিস বি, আমরা কিন্তু দেখো অত মনে, আমি ডাক্তারও নই, আমি তোমাদের পড়াই, তো পড়তে পড়তে বা আমরা বইটার দিকে তাকাচ্ছি, এখন এত বছর পড়াইতে পড়াইতে যেটা হয়, হ্যাঁ মাথায় ওটা সেট হয়ে যায়, সেটা যে কোনো বিষয়েই মাথায় সেট হয়ে যায়। আর তোমরা অল্প সময়ের জন্য পড়ছো, তোমাদের মাথায় সেট হতে কিন্তু অনেকবার পড়ে মাথায় সেট করবে। নাও ভ্যাকসিনেশন, এবার আমরা শিখবো যে ভ্যাকসিনেশনটা কি, টিকা প্রয়োগটা কি। যে যখন বিশেষ করে ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য তুমি যে উপায়টা, যে ভ্যাকসিনটা প্রয়োগ করবে, যে উপায়ে, এটা কি ইনজেকশন দেয়। আগে তো আমাদের ছিল চামড়ার মধ্যে একটা খোঁচা মেরে দিত, আমাদের গায়ে বড় বড় দাগ আছে, এখন তো সেগুলো নাই, এখন জাস্ট ইনজেকশন দেয়া হয়, এটাকে ভ্যাকসিনেশন বলা হয়। এবং যেটা হয় যে পার্শ্ব প্রতিক্রিয়া না হয়ে দেহটাকে আমাদের রোগমুক্ত রাখে। আর এই ভ্যাকসিন প্রয়োগ, এই ব্যবহার যে আমরা করি, এটাকে বলা হয় ভ্যাকসিনোথেরাপি। তাহলে এটাও কিন্তু একটা কোশ্চেন যে হোয়াট ইজ ভ্যাকসিনোথেরাপি। ভ্যাকসিনোথেরাপি হচ্ছে রোগ চিকিৎসায় যে ভ্যাকসিন আমরা ব্যবহার করছি। কেমোথেরাপি আছে, যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কেমোথেরাপি। ফিজিওথেরাপি, অর্থাৎ যখন আমরা এক্সারসাইজের মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছি, এইসব ব্যাপার। দেখো ভ্যাকসিনেশনের এই যে বিষয়টা, এই ভ্যাকসিনটা সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন তার নামটা আমি লিখে রেখেছি বোর্ডে। দেখো যে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন যে মানুষটা, যার কাছে আমরা কৃতজ্ঞ একদম, তিনি হচ্ছেন ডক্টর এডওয়ার্ড জেনার। ইনি কী করেছিলেন জানো? স্মল পক্সের জীবাণুর তোমার মানে গুটি বসন্ত, যেটা গুটি বসন্ত পৃথিবীতে কিন্তু আর নাই। দেখো এতে মানুষের চেহারা, এমনকি মানুষ অন্ধ হয়ে যেত, মুখে হলে, চোখ মুখে গুটি বসন্ত হলে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে গেছে। উনি এটা আবিষ্কার করেন 1796 খ্রিস্টাব্দে, 1819-20, 300 বছর আগে, 300 বছরেরও একটু বেশি আগে দেখো উনি এই ভ্যাকসিনটা আবিষ্কার করেন। এখানে গল্পটা নাই, গল্পটা আমি বলি। উনি যে দুধ কিনতেন, তো ওই দুধওয়ালার হাতে উনি প্রথম এটা দেখতে পান। তারপরে উনি তার বাসায় যান, দেখে গরুর বাটে রয়েছে, এইভাবে উনি ওটা নিয়ে গবেষণা শুরু করেন। তখন গবেষণা করতে করতে উনি এই ভ্যাকসিনটা আবিষ্কার করেন এবং তখন তার এই আবিষ্কারের মধ্য দিয়েই কিন্তু ভ্যাকসিন বিপ্লব ঘটে এবং মানুষের একটা দীর্ঘ জীবন। মানুষের হায়াত কিন্তু এত বেশি ছিল না, মানুষ খুব বাচ্চাদের মৃত্যুহার অনেক বেশি ছিল, কারণ এই ভ্যাকসিন প্রয়োগটা ছিল না। কি রোগে মারা যেত মানুষ জানতেও পারতো না, বাচ্চারা পুটপুট করে সব মরে যেত। তো এখন এই ভ্যাকসিনেশনের ফলে জীবন কিন্তু দীর্ঘায়িত হয়েছে। আর কিভাবে এরা কাজ করে দেখো, জীবাণু কিভাবে, মানে এই ভ্যাকসিনগুলো কিভাবে আমাদের ইমিউন তন্ত্রকে ভালো রাখে। প্রথমত হচ্ছে ভ্যাকসিন যেটা রোগ সৃষ্টিকারী দুর্বল জীবাণুর সামান্য একটু অংশ থাকে। কাজেই এই ওষুধটা অনেকে মনে করতে পারে যেটা তো আমি জীবাণু থেকে তৈরি করলাম, তাহলে এটা শরীরের দিকে ক্ষতি হবে না।
এটা ক্ষতি হবে না, কারণ খুবই সামান্য অংশ থেকে তৈরি হয়। এটাতে একেবারেই জীবাণু থাকে না, কারণ ওটা আরও অনেক প্রসেসের মধ্যে দিয়ে ভ্যাকসিনটা তৈরি হয়। আর যখন ভ্যাকসিনটা আমাদের দেহে আমরা দিই, কি করে, যেটা করে ও অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি সৃষ্টি করে আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমটাকে বাড়িয়ে দেয়, এবং অ্যান্টিবডি তখন কি করে, নির্দিষ্ট জীবাণুর এগেনস্টে, কারণ যে ভ্যাকসিন যে রোগের জন্য দায়ী, সেই ধরো বিসিজি ভ্যাকসিনের ও চেনে হাম, যক্ষা, কয়েকটা 6টা পলিও, ডিপথেরিয়া, এগুলো রোগের জীবাণুকে সে চেনে, কারণ তাকে ওইভাবেই চিনিয়ে তৈরি করা হয়েছে। এইগুলো রোগের জীবাণু ঢুকলে ওই অ্যান্টিবডিটা চিনে তাকে মেরে ফেলবে, নষ্ট করে ফেলবে জীবাণুকে। আবার দুভাবে এই অ্যান্টিবডিটা উৎপন্ন হতে পারে আমাদের শরীরে। কীভাবে দুভাবে বলো? এই যে এখন আমরা করোনা ভাইরাস দ্বারা যারা আক্রান্ত হচ্ছি, যারা পজিটিভ থেকে নেগেটিভে আসছি, অর্থাৎ অসুস্থ হলে ওই জীবাণুর বিরুদ্ধে, এই করোনা ভাইরাসের এগেনস্টে কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি জানি না কেন কিছু কথা মানে সমাজে ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যান্টিবডিটা নাকি 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। বাট আমরা বায়োলজিতে যেটা পড়েছি, অ্যান্টিবডি তৈরি হলে মেমোরি সেল সেটা সারা জীবন মনে রাখে, মেমোরি সেল সেটাকে ধরে রাখে। তো এখন এটা 3 মাসের মধ্যে কেন নষ্ট হচ্ছে ডাক্তারগণ ভালো বলতে পারবেন, অথবা আমি কালকে আবার পড়াশোনা করলাম এটা নিয়ে, যে না, নষ্ট হচ্ছে না, দ্বিতীয়বার সংক্রমণ হলে এই অ্যান্টিবডি সেটার এগেনস্টে কাজ করছে। আর একটা যেটা হয় ভ্যাকসিন নিলে, যে আমরা ভ্যাকসিন উৎপাদনের চেয়ে আগেই যদি আমরা কার্যকরী ভূমিকা নিই, যে হ্যাঁ অসুখ হবে তারপর সেটার ভ্যাকসিন তৈরি হবে, শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, সেটা না করে যদি আমরা ভ্যাকসিন দিয়ে আগেই সেই সমস্ত ডিজিজের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করার সুযোগ করে দিলাম শরীরটাকে, সেভাবেও এটা হয়। আর যেটা হয়, ভ্যাকসিন গ্রহণ করলে সেটা আজীবন শরীরে থেকে যায়, যেটা আমি এতক্ষণ বলছিলাম, যে আমাদের শরীরে ওই যে বি লিম্ফোসাইট আমরা পড়েছি, সেই বি লিম্ফোসাইটের কিছু দল আর কি মেমোরি সেল হিসাবে যে কোনো জীবাণুর স্মৃতিটা ধরে রাখে মাথায়, এবং সারা জীবন ধরে রাখে। যখন ওরা আসে তখন ও জানে যে এটার অ্যান্টিবডি এইভাবে তৈরি করেছিলাম, অ্যান্টিবডি তৈরি করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয়। আবার কিছু ভ্যাকসিন আছে তুমি একবার নিলে সারা জীবন সেটা আর নিতে হয় না, যেমন আমরা বিসিজি টিকার কথা আমি বারবার বলছি, এটা নিলে সারা জীবন মনে রাখে ওটা, এবং ওইভাবে কাজ করে, ওই ডিজিজ সারা জীবনে আর হবে না। কিন্তু কিছু ডিজিজ আছে সেটার ভ্যাকসিন তোমাকে নিতে হয়। তোমরা দেখো হেপাটাইটিস বি বেশ কয়েকবার নিতে হয় না, আমরা বুস্টার ডোজ বলি, লাস্ট ডোজটাকে বলি বুস্টার ডোজ। তো কিছু ভ্যাকসিন আছে যে নিতে হবে, একবার নিলেই সারা জীবন সেটা থাকবে না, নিতে হবে, অতিরিক্ত ডোজ নিতে হবে, যেটাকে বলা হয় বুস্টার ডোজ। কিছু ডিজিজ আছে, ভ্যাকসিন আছে যেটা মিশ্র ভ্যাকসিন, মিক্সড ভ্যাকসিন, অর্থাৎ একসঙ্গে কয়েকটা রোগের ভ্যাকসিন এক করে দিতে হয়, এটাকে বলা হয় MMR, কি মিজল, মাম্পস এবং রুবেলা। মিজলস, মাম্পস এবং রুবেলা, এমতে মিজলস, হাম আমরা জানি, মাম্পস জানি গলা ফুলে যায়, এবং রুবেলা জানো, রুবেলা ভাইরাসে কত মানুষ মারা গেল। এখন এই ভ্যাকসিনটা কেন দেয়া হয়, বাচ্চাদেরকে কেন দেয়া হয়? এখন বাচ্চারা, আমরা যখন ইমিউনোগ্লোবিউলিন সম্পর্কে পড়লাম, অ্যান্টিবডির প্রকারভেদগুলো পড়লাম, তখন দেখলাম ইমিউনোগ্লোবিউলিন শুধু জিটা কিন্তু মায়ের অমরার মাধ্যমে আসলো, তাই না? যা আবার বা দুধ পান করে আসলো, এবং সেটা 7 দিন থাকলো, থেকে বাচ্চার দেহ থেকে নষ্ট হয়ে গেল, তারপরে বাচ্চা সেটাকে তৈরি করলো। কিন্তু অনেক ভ্যাকসিনই তো আছে, অনেক রোগেরই তো আছে যে বাচ্চা সেই অ্যান্টিবডিটা তৈরি করতে পারবে না, বাচ্চাটা সবল না, ও চিনে না, বডিটা চেনে না। এখন সেটা চিনিয়ে দেওয়ার জন্য এই ভ্যাকসিনগুলো যুগান্তকারী বিপ্লব ঘটাইছে কিন্তু, যে আমরা নানা রকম ভ্যাকসিন নিয়ে আমাদের দেহকে সমস্ত ওই 10 কোটি তো আর ভ্যাকসিন দিব না, ধরো একটা রোগের জীবাণুর একটা ভ্যাকসিন দিলে সে দেখা যাবে ওই টাইপের হাজার হাজার লক্ষ জীবাণুর এগেনস্টে কাজ করতে পারে। এই হচ্ছে ব্যাপারটা, মোটামুটি এই হচ্ছে তোমার ভ্যাকসিন আমরা কেন নিই এবং কিভাবে নিই, এবং এটা কিভাবে কাজ করা হয়। আর ভ্যাকসিনের গুরুত্ব কি, যে
ভ্যাকসিনের গুরুত্ব হচ্ছে এটা দেওয়ার ফলে আমরা অনেক রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেয়েছি এবং আজীবন সেটা যতদিন বেঁচে আছি সেটা আমরা সচেতন আছি। তোমরা যাদের বাড়ি গ্রামে শহরে যেখানেই হোক না কেন, যখন কোনো বেবি আসবে দুনিয়ার বুকে, তোমরা গ্রামের মাগুলোকে বিশেষ করে সচেতন করবে। আজকাল গ্রাম কিন্তু অনেক সচেতন এসব ব্যাপারে। সবুজ সাথা ক্লিনিকগুলো আছে, মাতৃমঙ্গল ক্লিনিকগুলো আছে। আজকাল গ্রামের মায়েরা কিন্তু জানে যে এই সমস্ত নিতে হয়। তারপরেও এখনও অনেক অনেক প্রত্যন্ত অঞ্চল। তোমরা জানো পৃথিবীতে প্রতি বছর 3 মিলিয়ন লোকের জীবাণু রক্ষা হয় বা বিকলাঙ্গ হওয়ার হাত থেকে রক্ষা পায়। বিকলাঙ্গ হওয়ার হাত থেকে ভ্যাকসিন তোমার হুপিং কাশ, পলিও, টাইফয়েড, এগুলো জটিলতা, তারপরে হাসপাতালে ভর্তি, অঙ্গচ্ছেদ, মস্তিষ্কের ক্ষতি, তারপরে হচ্ছে বধিরতা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই ডিজিজগুলো যদি ভ্যাকসিন না দেওয়া হয়। কাজেই ভ্যাকসিন দিয়ে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো, আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখবো, সমাজকে সুস্থ রাখবো। এরপরে আসো পরের হেডলাইনে, রোল অফ মেমোরি সেল। রোল অফ মেমোরি সেল। এখন মেমোরি সেলটা কি? যে প্রয়োজনে স্মরণ থেকে কাজ করা, তাই না? যে কোষগুলো প্রয়োজনে নিজেরাই কাজ করবে তাকে বলা হয় মেমোরি সেল। এখন এই মেমোরি সেল অণুজীবের বিরুদ্ধে কি করে? আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা অণুজীবীর ভিতরে শরীরে মানে অণুজীবীর বিরুদ্ধে লড়াই করে। এটা যেন একটা ঠিক তোমার হচ্ছে যুদ্ধই, তাই না? যুদ্ধের সাফল্য কিসের উপর নির্ভর করবে বলো তো? দেখো, আমি লিখি বোর্ডে, লিখলে তোমাদের এটা ভালোভাবে মনে রাখবে যে যখনই আমাদের শরীরে একটা জীবাণু প্রবেশ করলো তখনই সেই জীবাণুর এগেনস্টে লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, তাই না? তোমরা মোবাইলে গেম খেলো না, ফাইটিং গেম, গুলি করে করে শত্রুকে মারছো। আমাদের শরীর কিন্তু ঠিক সেটা করে, গুলি করে করে শত্রুকে মারার চেষ্টা করে। সেটা কয় ভাবে, মানে এই গুলি করে যে মারবে ভ্যাকসিন, কয় ভাবে? 2 ভাবে। এক নাম্বার দেখো, আমি একটু লিখি মনে থাকবে, অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিরক্ষা গড়ে তোলা। যে জীবাণুটা প্রবেশ করেছে তার এগেনস্টে নির্দিষ্ট প্রতিরক্ষা গড়ে তোলা। সেটা আমরা কি বলেছিলাম একটু মনে করে দেখো। অ্যান্টিবডি তৈরি করবে, ফ্যাগোসাইটিক প্রক্রিয়া ঘটাবে, নানা রকম ঘটে যে এই জীবাণুটাকে এই নির্দিষ্ট প্রক্রিয়ায় আমি শেষ করতে পারবো, সেই প্রক্রিয়াটা সে প্রদান করবে। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এই অনুপ্রবেশকারীকে মনে রেখে দেবে, তাই না? মনে রেখে দেবে যে আচ্ছা এটা কি প্রবেশ করেছিল, কিছু কোষ সেটা মনে রেখে দেবে এবং সে ধরনের তোমার সারা জীবন মনে রেখে তাদেরকে নষ্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটাকেই বলা হয় মেমোরি সেল। অর্থাৎ যে সেলগুলো অনুপ্রবেশকারী আমাদের শরীরে, মানে জোর করে প্রবেশ করেছে আমাদের শরীর যেভাবে আছে সেভাবে যেন না থাকতে পারে, তাকে নষ্ট করার জন্য কিছু অনুপ্রবেশকারী বিভিন্ন জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, আরও নানা রকম জীবাণু প্রবেশ করে। তাদের বিরুদ্ধে সরাসরি একটা নির্দিষ্ট প্রতিরক্ষা গড়ে তুলবে। আর কিছু কোষ আছে সেটাকে মনে রেখে পরবর্তীতে সেটা কাজ করে ওই জীবাণুগুলোকে নষ্ট করবে সেটা। তাহলে আমরা এই দুটো হেডলাইন মনে রাখবো যে অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিরক্ষা গড়ে তুলবে যখনই কোনো অনুপ্রবেশকারী আসবে, এবং মনে রেখে দেবে, কিছু সেল মনে রেখে দেবে। এবার আসো আমরা আবার দেখি সেই মনে রাখা সেলগুলোর নাম কি। আমরা এখনই সেটা শিখে রেখে আমরা আবার মনে রাখবো যে সেই সেলগুলোর নাম কি। দেখো সেই সেলগুলোর নাম
আমরা অনেকবার বলেছি মেমোরি সেল দু ধরনের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই দুটো মেমোরি সেল কিন্তু আমাদের কাজ করে। এখন টি লিম্ফোসাইট কি করে, যে প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করে জীবাণুকে সরাসরি আক্রমণ করে। প্রতিরক্ষা ব্যবস্থাকে আমি তোমাদেরকে ক্লাসে একটা ছোট ছোট গোল গোল বল দিয়ে এটাকে তোমাদেরকে চিনিয়ে দিয়েছিলাম, মানে শিখিয়েছিলাম যে টি লিম্ফোসাইট একভাবে কাজ করে, বি লিম্ফোসাইট একভাবে কাজ করে। এগুলো কি শ্বেত রক্তকণিকা, তাই না? এগুলো কি লিখলাম আমি, এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা। এটা একভাবে কাজ করে, এটা একভাবে কাজ করে। টি কিভাবে কাজ করে, যখনই যে জীবাণু পেল সরাসরি তাকে হিট করে, একদম ব্রাশ ফায়ার সরাসরি। আর বি লিম্ফোসাইট কি করবে, বি লিম্ফোসাইট করবে অ্যান্টিবডি তৈরি করবে, জীবাণুকে নিষ্ক্রিয় করে দিবে অথবা ধ্বংস করবে। এ একটু ধীরে সুস্থে কাজ করে। ও যেটা করবে অ্যান্টিবডি তৈরি করবে, তারপরে জীবাণুকে একটু নিষ্ক্রিয় করে দিবে, তারপরে ধ্বংস করে দিবে। আর এই দুই ধরনের কোষ কোথায় তৈরি হয় আমি আগেও বলেছি, এরা স্টেম সেলে তৈরি হয়। স্টেম সেল রয়েছে, আমি যেটা তোমাদের ক্লাসে বলেছিলাম, সারা বিশ্বে গবেষণা চলছে স্টেম সেল তৈরি করার। স্টেম সেল তৈরি করে দেহে দিতে পারলে কি হবে, তখন আমাদের এগুলো বেশি বেশি করে উৎপন্ন হবে। সেই স্টেম সেলে তৈরি হয় এগুলো, এবং লসিকা বাহিকার মধ্য দিয়ে এরা, লসিকা যে পর্ব আছে, লিম্ফ নোডগুলো আছে, সেই লিম্ফ নোড, প্লিহা, আমাদের স্প্লিন, তারপর হার্টের কাছাকাছি এসে রক্ত সংবহনতন্ত্রে পৌঁছে সেই জায়গাগুলোতে এগুলো পরিণত রূপ লাভ করে। আমরা জানি, আমরা এটা শিখেছি যে তোমার অস্থিমজ্জার স্টেম সেলগুলোতে এগুলো তৈরি হয়ে পরিবাহিত হয়ে 5 গুণ বড় হবে। এবং এই বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এখনই দেখো, মনে করে দেখো এরা কি নামে তৈরি হয়েছিল, মনোসাইট নামে তৈরি হয়েছিল। তারপরে এরা রক্ত দ্বারা বাহিকা হয়ে, লসিকা বাহিকা হয়ে যখন অভিযাত্রী হবে 10-12 ঘন্টা পরে, এরা তখন 5 গুণ বড় হয়েছিল। তখন নাম কি হয়েছিল, ম্যাক্রোফাস, তারপরে নিউট্রোফিল, তাই না? পরবর্তীতে আমরা এগুলোকে বি সেল, টি সেল হিসাবে পেলাম। তো এই সবগুলো কিন্তু রিলেটেড, একটার সঙ্গে আর একটা রিলেটেড। আর প্রধান ভূমিকা কি মেমোরি সেলের? প্রধান ভূমিকা হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করবে, প্রতিরক্ষা ব্যবস্থাটাকে একদম দৃঢ়তা প্রদান করবে, করে অনুপ্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহটাকে অনাক্রম্য করে তুলবে। আর এটাকে কি বলে, অর্জিত প্রতিরক্ষা বলে, তাই না? অর্জিত প্রতিরক্ষা বলে। এখন কোনো জীবাণু যখন আমাদের প্রথমবার দেহটা আক্রমণ হলো, যেমন করোনা ভাইরাস প্রথমবার হলে তখন একটা প্রাইমারি সাড়া দেবে দেহ, তাই না? দিয়ে লড়াই করবে, লড়াই করতে করতে আমরা যদি মরে গেলাম, নাহলে কিন্তু আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকলো, এবং সেই অ্যান্টিবডি মেমোরি সেল মনে রাখলো যে এই জীবাণুটাকে। পরবর্তীতে যে সাড়া দেয় সেগুলো তোমার হচ্ছে সেকেন্ডারি সাড়া বলে, তাই না? পরবর্তীতে হচ্ছে সেকেন্ডারি রেসপন্স করবে। তখন কিন্তু টি সেলগুলো আর স্বাভাবিক থাকবে না, ওরা অনেক 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 বেশি বিপুল পরিমাণে টি সেলগুলো তখন তোমার বিভিন্ন ধরনের ভাবে তৈরি হবে। এরা ক্লোন তৈরি করবে, একদম একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, হাজার হাজার তৈরি হয়ে ঝাঁপিয়ে পড়বে দ্বিতীয়বার আসলে। ওই জন্য আমরা দ্বিতীয়বারে সেই জীবাণু দ্বারা আক্রান্ত হলে অনেক সময় কিন্তু আমরা টেরও পাই না যে আমাদের আবার হয়েছে, কিছু একটা হয়েছে, এটা আমরা কিন্তু টেরই পাই না। কারণ আমাদের ওই মেমোরি সেলগুলো তখন অনেকগুলো ক্লোন হয়, অনেক 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 সৃষ্টি করবে, করার পরে কিন্তু তারা ওই জীবাণুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেটাকে মেরে ফেলবে। আর অন্যদিকে বি স্মৃতিকোষ যেটা, সেটা দীর্ঘদিন রক্তে রয়ে যাবে, অতন্ত্র প্রহরী হিসাবে থাকবে, এবং তারা অ্যান্টিবডি ক্ষরণ করবে না, বরং দ্বিতীয়বার অ্যান্টিবডি ক্ষরণকারী বিপুল সংখ্যক কোষকে সৃষ্টি করে সেই ব্যবস্থাকে সক্রিয়ভাবে ভূমিকা রাখবে। তাহলে মনে রাখবা যে টি লিম্ফোসাইট কী করছে এবং বি লিম্ফোসাইট কী করছে, এই বিষয়গুলো মনে রাখবা। হ্যাঁ, তো
এটা কিন্তু আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল তোমার প্রতিরক্ষা চ্যাপ্টারের। আমরা আজ প্রতিরক্ষা চ্যাপ্টার যদি একটু রিকল করি যে আমরা কি কি প্রশ্ন পাবো এখানে, কি কি ধরনের আসতে পারে কোশ্চেন, সেগুলো আমরা একটু দেখি। এই টোটাল ভ্যাকসিনেশনটা দিয়ে আমরা শেষ করলাম। আমরা একটু চলে যাই যে এই পুরো চ্যাপ্টারটাতে আসলে আমাদের কি কি ছিল। দেখো পুরো চ্যাপ্টারটা একটু মনে করো, প্রথমেই ছিল যে প্রতিরক্ষা কি এবং আমাদের প্রতিরক্ষার স্তরগুলো কি কি, তাই না? সেই স্তরগুলোতে আমরা দেখেছি প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয়, তৃতীয়। এখন প্রথম প্রতিরক্ষা স্তর কিভাবে চাইতে পারে, কিভাবে চাইতে পারে, ধরো মানে কোন চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টার রিলেটেড করতে পারে, রিলেটেড কোশ্চেন কিভাবে হয়। যে আমরা অনেক সময় বলি না যে 16টা অধ্যায়, কোশ্চেন থাকে মাত্র 6টা। তো আমি কিন্তু যে কোনো টিচার চাইলে 16টা অধ্যায়কে 8টা অধ্যায় করতে পারবে। 16টা অধ্যায়কে মানে রিলেটেড করে 2-3টা অধ্যায়ের কোশ্চেন একটা কোশ্চেনে দিতে পারে। কিভাবে সেটা দিতে পারে একটু দেখে নাও। ধরো এই যে এটা আঁকালাম আমি, এটা আনো পরিপাক নালী, তাই না? এখানে আমাদের গল ব্লাডার আছে, দেখো এটা হচ্ছে গল ব্লাডার, হ্যাঁ। আর এইটা তোমার হচ্ছে গেল প্যানক্রিয়াস, অগ্নাশয়। এরকম একটা চিত্র দিয়ে এখানে কত কোশ্চেন চাওয়া যেতে পারে। দেখো এরকম একটা চিত্র দিয়ে এটাকে যদি, এটা লিভার, এটা যদি এ চিহ্নিত করি, এটা বি চিহ্নিত করি, এটা সি চিহ্নিত করি, সবই তো আমি পেতে পারি। আমি লিভারের বর্ণনা চাইতে পারি, পাকস্থলী চাইতে পারি, প্যানক্রিয়াস সম্পর্কে জানতে চাইতে পারি, এবং এখান থেকে আমি জাম্প করতে পারি প্রতিরক্ষা চ্যাপ্টারের এই উদ্দীপকের অঙ্গটি কোন প্রতিরক্ষা স্তরের বিশ্লেষণ করো। তখন কিন্তু আমি চলে যাব এটা প্রথম প্রতিরক্ষা স্তরে, তাই না? তাহলে দেখো রিলেটেড কোশ্চেন কিন্তু হয়ে গেল। তখন প্রথম প্রতিরক্ষা স্তর ডিটেইলিংয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমি এই একটা চিত্র দিয়ে পরিপাকতন্ত্র চাইতে পারি, পরিপাক চাইতে পারি, অঙ্গগুলোর ভূমিকা চাইতে পারি, লিভারের ভূমিকা চাইতে পারি, গল ব্লাডার কীভাবে কাজ করছে আমাদের শরীরে চাইতে পারি, পাকস্থলীর যে হজম প্রক্রিয়া যে ও পরিপাক করছে সেটা চাইতে পারি, অগ্নাশয় যে মিক্সড গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড দুটো একসঙ্গে কাজ করছে চাইতে পারি। এখান থেকে আমি জাম্প করতে পারি প্রতিরক্ষা চ্যাপ্টারে, যেটা কি প্রতিরক্ষা কোন প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখছে, কিভাবে রাখছে। ফার্স্ট প্রতিরক্ষা চ্যাপ্টার কিন্তু আমরা চাই মানে ডিটেইলিংয়ে লিখতে হবে। এটা আবার আরেকটা আসো, দেখো আমি যদি নর্মাল একটা চোখ আঁকালাম, হ্যাঁ ক্লাস হলে তো একটু মজা করতাম, যেটা কার চোখ, ধর একটা নর্মাল চোখ, আমি চোখের অন্তর্গঠনেও গেলাম না, এরকম একটা নর্মাল চোখ আঁকালাম। নর্মাল চোখ এঁকে আমি এখান থেকেও কিন্তু প্রতিরক্ষা স্তরে নর্মাল চোখ এঁকে আমি যদি বলি এর অন্তর্গঠন লিখো, বা এটা এই এই উদ্দীপকের অঙ্গটি কীভাবে তোমার দর্শন কৌশল করছে, বা এটা উপযোজন কি, দ্বিনেত্র দৃষ্টি কি, এটার আমি কোন বিভিন্ন অংশটা, যে সাদা অংশটা দেখা যাচ্ছে তার বর্ণনা দাও। আমি কিন্তু আবার চলে যেতে পারি যেখানে কি এমন আছে যার জন্য আমরা প্রতিরক্ষায় ভূমিকা রাখে, আমি কিন্তু এই কোশ্চেনটাও করতে পারি। তখন কিন্তু আবার তোমাকে প্রথম প্রতিরক্ষা স্তরে চলে যেতে হবে যে কিভাবে প্রথম প্রতিরক্ষা স্তরে চোখ ভূমিকা রাখছে, তাই না? এবং তার সঙ্গে অন্য অঙ্গগুলো কি ভূমিকা রাখে আমি ডিটেলিংয়েও চাইতে পারি। তাহলে এইভাবে একটা চ্যাপ্টার থেকে কিন্তু আর একটা চ্যাপ্টারে আমরা জাম্প করতে পারি। তো আশা করি তোমরা যে কয়জন ছিলে, তোমরা অল্প কয়জন ছিলে, আমি এখানে দেখতে পাচ্ছি যে অল্প কয়জন ছিলে, অল্প কয়জন এই ক্লাসটা করলে। তো আশা করি পরবর্তীতে দেখবে এবং একটু জানিয়ে দাও যে ফার্স্ট ইয়ারের বিশেষ করে সবাই যদি, অনেকেই যদি এখানে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তাদের চ্যাপ্টারগুলো হয়ে যাবে। তো ইমিউনিটি সিস্টেম যেটা আমাদের এই চ্যাপ্টারটা, মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটা আমরা কিন্তু আজকে শেষ করলাম, এবং আমরা নেক্সট দিন কিন্তু আমরা অল্প অল্প করে এখন জেনেটিক্সটা পড়বো। তোমরা যদি, যেহেতু আমি সিরিয়ালি যেতে চাচ্ছি, আমরা নেক্সট দিন জেনেটিক্স চ্যাপ্টারটা পড়বো। এবং জেনেটিক্স কিন্তু অনেক কঠিন, একটু একটু করে ম্যাথমেটিক্যাল, আবার যারা ম্যাথমেটিক্সের ব্রেন ভালো তারা কিন্তু খুব ভালো করে বুঝবে। আর সাধারণত জেনেটিক্স পড়ে মানে জেনেটিক্সে
অন্যরকম কাজ, অনেক গবেষণা। আমি কিন্তু মাস্টার্স আমার জেনেটিক্স ছিল, খুব ভালো মানে চমকপ্রদ বিষয় কিন্তু এই জেনেটিক্স। তো আমি আশা করি যে তোমাদের ভালো লাগবে। আমরা জেনেটিক্স সম্পর্কে জানবো, নিজেদের বডি সম্পর্কে জানবো। তো আজকে এই পর্যন্ত। এটা ছিল আমাদের প্রোটেকশন অফ হিউম্যান বডি অর্থাৎ ইমিউনিটি সিস্টেমের চ্যাপ্টার। আমরা বেশ কয়েকটা লেকচার এটা শেষ করলাম। পরবর্তীতে আমরা জেনেটিক্সটা পড়বো আগামী শনিবার থেকে ইনশাল্লাহ, এবং বেশ কয়েকটা ক্লাস নিব ধীরে ধীরে। আর তোমরা যারা এখানে আছো, আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু একটু ফার্স্ট ইয়ারকে জানিয়ে দাও যে এই যে চ্যাপ্টারগুলো হচ্ছে এগুলো তাদের জন্য শেষ হয়ে যাবে। আমরা জানি না কবে কলেজ খুলবে, যেহেতু আমরা যদিও জানি আগস্টে খুলতে পারে। তো আমরা এই চ্যাপ্টারগুলো যদি শেষ করি, ধীরে ধীরে শেষ করি, এটা আমাদের জন্যই অনেক অনেক মঙ্গলকর একটা মানে বিষয় হবে। তো এই প্রতিরক্ষা চ্যাপ্টারগুলো আমরা শিখলাম। আমরা অর্জিত সহজাত প্রতিরক্ষা কী সেটা আমরা জেনেছি, ফ্যাগোসাইটোসিস কী জেনেছি, আমরা জেনেছি তোমার অ্যান্টিবডি গঠন, তারপরে অ্যান্টিবডি কীভাবে কাজ করে, তারপরে প্রকারভেদ জেনেছি, তারপরে ভ্যাকসিন কী জানলাম, মেমোরি সেল কী জানলাম। তো পুরোপুরি চ্যাপ্টারটা আমরা ধীরে ধীরে শেষ করার চেষ্টা করেছি। হ্যাঁ, অবশ্যই দিব RH ফ্যাক্টর, অর্থাৎ তাহলে জেনেটিক্সের চ্যাপ্টারের মধ্যেই যেহেতু RH ফ্যাক্টরটা আছে, তা নেক্সট ক্লাসেই কিন্তু আমি তাহলে জেনেটিক্স একটু স্টার্ট করে উমামা তোমার এই রিকোয়েস্টটা আমি রাখবো, যেহেতু জেনেটিক্স চ্যাপ্টারেরই অংশ। তাহলে শনিবার তুমি সবাইকে জানিয়ে দাও যে শনিবার দিনটা আমরা জেনেটিক্স চ্যাপ্টারটা শুরু করে আমরা RH ফ্যাক্টরটা পড়ে নেব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তোমরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।